ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থা ও শাসন ব্যবস্থাতে পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে। ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারিয় ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেনের শাসন ব্যবস্থাতে। পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেনের অনুকরণে ভারতে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট বা সংসদ ব্যাপক ক্ষমতা ভোগ করে। ব্রিটেনের পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা আছে। তাই ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের ব্যাপক ক্ষমতা আছে। এই ক্ষমতা বলে পার্লামেন্ট বিভিন্ন ধরনের কাজ করে। আমরা আজকের আলোচনাতে ভারতের পার্লামেন্টের কাজ এবং ক্ষমতাগুলিকে 1-2 নাম্বার দিয়ে পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো আইন সংক্রান্ত ক্ষমতা। ভারতের পার্লামেন্ট কেন্দ্রীয় আইনসভা। এই পার্লামেন্ট সমগ্র ভারতের জন্য আইন প্রণয়ন করে বা আইন পাশ করে। পার্লামেন্টের আইন তৈরি করার কাজ খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অনুযায়ী ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের ক্ষেত্রে 3টি তালিকা তৈরি করা হয়েছে: ইউনিয়ন তালিকা, কেন্দ্রীয় তালিকা, 2 নাম্বার স্টেট লিস্ট বা রাজ্য তালিকা, 3 নাম্বার কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা। 246 ধারা অনুযায়ী কেন্দ্রীয় তালিকার 100টা বিষয়ে কেন্দ্রীয় সরকার আইন তৈরি করে, অর্থাৎ কেন্দ্রের পার্লামেন্ট 100টা বিষয়ে আইন তৈরি করে। কেন্দ্রীয় পার্লামেন্টের আইন তৈরি করার ক্ষমতা মূল সংবিধানে 97টি বিষয় উল্লেখ ছিল। পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় তালিকার বিষয়ের সংখ্যা 100 হয়েছে। তাই কেন্দ্রীয় তালিকার সমস্ত বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করে। যৌথ তালিকায় বা যুগ্ম তালিকায় যেসব বিষয় রয়েছে সেই সব বিষয়ে একদিকে রাজ্য সরকার, রাজ্য আইনসভাগুলি আইন তৈরি করে, অন্যদিকে পার্লামেন্ট আইন তৈরি করে। পার্লামেন্ট যুগ্ম তালিকা বিষয়ে আইন তৈরি করে এবং এক্ষেত্রে রাজ্য আইনসভার তৈরি আইন পার্লামেন্টের তৈরি আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে সেই অসঙ্গতিপূর্ণ
অংশটুকু বাতিল হয়ে যায়, তাহলে আইন তৈরি করার ক্ষেত্রে যুগ্ম তালিকাতে কেন্দ্রের পার্লামেন্টের আধিপত্য, পার্লামেন্টের ক্ষমতা বেশি। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সাধারণভাবে রাজ্য সরকার আইন তৈরি করে, রাজ্য আইনসভা আইন তৈরি করে। কিন্তু রাজ্য তালিকার 61টা বিষয়ে অনেক সময় কেন্দ্রের পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। 249 থেকে 253 ধারায় যেসব বিষয় উল্লেখ আছে তার মধ্য দিয়ে, অর্থাৎ 249 ধারা অনুযায়ী, 250 ধারা অনুযায়ী, 251, 252, 253 ধারা অনুযায়ী পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারে। এছাড়া 248 ধারায় উল্লেখ আছে যে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টনের পর অন্য কোনো বিষয় থাকলে বা অন্য কোনো বিষয়ে আইন তৈরি করার প্রয়োজন হলে, অর্থাৎ অবশিষ্ট ক্ষমতা আইন তৈরি করার ক্ষেত্রে পার্লামেন্ট অবশিষ্ট ক্ষমতা ভোগ করে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্যগুলি ভোগ করে অবশিষ্ট ক্ষমতা, কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট অবশিষ্ট বিষয়ে আইন তৈরি করতে পারে। তাহলে আমরা দেখলাম যে পার্লামেন্টের, ভারতের পার্লামেন্টের বা ইন্ডিয়ান পার্লামেন্টের আইন সংক্রান্ত কাজ খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে হেডলাইন হলো যে মন্ত্রিসভা গঠন। কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করে পার্লামেন্ট। লোকসভার নির্বাচনে যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী কেন্দ্রের যে মন্ত্রিসভা, কাউন্সিল অফ মিনিস্টার, কে ক্যাবিনেট মন্ত্রী হবেন, কারা রাষ্ট্রমন্ত্রী হবেন, কারা উপমন্ত্রী হবেন, সবটাই প্রধানমন্ত্রী ঠিক করেন। এবং মন্ত্রিসভাতে কোন কোন ব্যক্তি স্থান পাবেন তা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে, এবং প্রধানমন্ত্রী লিস্ট তৈরি করে দিলে সেই লিস্ট অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়োগ করেন। তাহলে লোকসভা পার্লামেন্টের নিম্ন কক্ষ, সেই নিম্ন কক্ষ থেকেই, অর্থাৎ পার্লামেন্টই কিন্তু মন্ত্রিসভা গঠন করে। মন্ত্রিসভা তোমার লোকসভার সদস্য নয়, নিজের দলের সদস্য নয়, রাজ্যসভার সদস্য থেকেও তোমার পার্লামেন্ট মন্ত্রীদের নিয়োগের ব্যবস্থা করতে পারে। আবার উভয় কক্ষের সদস্য নয় এমন ব্যক্তিও মন্ত্রিসভায় স্থান পায়। তাহলে এক্ষেত্রে পার্লামেন্টের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভা গঠন, এই পয়েন্টের উপর আমি আলোচনা করলাম। 3 নম্বর পয়েন্ট, মন্ত্রিসভা পুনর্গঠন। মন্ত্রিসভা লোকসভার নির্বাচনের পর গঠিত হয়। এই মন্ত্রিসভার রদবদল হয়। একজন মন্ত্রীকে অপসারণ করে আরেকজন মন্ত্রী সেখানে হতে পারে অন্য ব্যক্তি। মন্ত্রিসভার সংখ্যা যেটা থাকে তার পরিবর্তন ঘটাতে পারে, মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়াতে পারে। তাহলে এই বিষয়ে পার্লামেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রিসভা পুনর্গঠনের ক্ষমতা তোমার পার্লামেন্টের। মন্ত্রিসভার যে পতন সেটাও কিন্তু পার্লামেন্ট ঘটায়। মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্যরা অনাস্থা প্রস্তাব এনে সরকারের বিপক্ষে ভোট দিলে এবং
সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যদি সরকার তার তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে, বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে, তাহলে মন্ত্রিসভার পতন ঘটে। তাহলে মন্ত্রিসভার পুনর্গঠন করতে পারে তোমার পার্লামেন্ট, আবার মন্ত্রিসভার তোমার অপসারণের ক্ষমতাও পার্লামেন্টের আছে। প্রত্যেকটা মন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টারের মন্ত্রীরা ব্যক্তিগতভাবে তার দপ্তরের কাজের জন্য লোকসভার কাছে দায়িত্বশীল, এবং মন্ত্রীরা সমষ্টিগতভাবে যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল তাদের কাজের জন্য। তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসলে সেই অনাস্থা প্রস্তাব তোমার গৃহীত হলে, পাশ হলে মন্ত্রিসভার পতন ঘটে। তাহলে এটাও কিন্তু পার্লামেন্টেরই ভিতরের কাজ। তাই এই কাজটা হচ্ছে পার্লামেন্টের কাজ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। ভারতবর্ষের পার্লামেন্টের শাসন বিভাগ গঠিত হয় সাধারণত লোকসভাতে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, আর প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের নির্ধারণ করেন আর রাষ্ট্রপতি নিয়োগ করেন। এই যে মন্ত্রিসভা, তারা কিন্তু দায়বদ্ধ আইনসভার কাছে। আইনসভা হলো এখানে রাজ্যসভা এবং লোকসভার সদস্য। এই লোকসভার বিরোধী সদস্যরা, অর্থাৎ সরকারি দলের সদস্যরা, এমপি ছাড়া বাকিরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে, তর্ক বিতর্ক সমস্ত করতে পারে। তাহলে তর্ক বিতর্কের মাধ্যমে মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা করে তোমার প্রশ্নোত্তর পর্বে তারপরে তোমার তর্ক হয়, বিতর্ক হয়, এবং মন্ত্রিসভার যে কাজ তা ত্রুটি বিচ্যুতি বিরোধীরা তুলে ধরে। এইভাবে দেখা যায় যে পার্লামেন্টের যে নিম্নকক্ষ লোকসভা প্রথমে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। সরকার মানে এখানে শাসন বিভাগকে বলা হয়েছে। তারপর হলো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে কি আছে? 5 নম্বর পয়েন্টে হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। ভারতবর্ষের পার্লামেন্টের অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে। অর্থ সংক্রান্ত ক্ষমতা মূলত লোকসভার ক্ষমতা। অর্থমন্ত্রী অর্থ বিল তোমার লোকসভাতে উত্থাপন করে। বাজেট অধিবেশন হয় লোকসভাতেই, এবং বাজেটের ক্ষেত্রে বা অর্থ বিলের ক্ষেত্রে তোমার লোকসভার যে স্পিকার তারই চূড়ান্ত ক্ষমতা। অর্থ বিল কিনা সে বিষয়ে লোকসভার স্পিকার সার্টিফিকেট দেন। অর্থমন্ত্রী রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন নিয়ে তোমার বাজেট উত্থাপন করে, অর্থ বিল উত্থাপন করেন এবং লোকসভাতে পাশ হয়ে যায়। রাজ্যসভার এক্ষেত্রে বিশেষ ক্ষমতা নেই। রাজ্যসভাতে তোমার অর্থ বিলের উপর 14 দিনের মধ্যে তার আপত্তি সহ ফেরত পাঠাতে হয়। যদি ফেরত না পাঠায় ধরে নেওয়া হয় অর্থ বিলে রাজ্যসভার সম্মতি আছে, আর অর্থ বিলে রাষ্ট্রপতি সই করতে বাধ্য। আমরা এই কথা বলেছি যে পার্লামেন্টের 3টি অংশ, একটা রাষ্ট্রপতি, 2 লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা, 3টি অংশ। 3টি অংশেরই তোমার ভূমিকা আছে। তবে অর্থ সংক্রান্ত বিষয়ে তোমার লোকসভার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। লোকসভাতে তোমার রাজ্যসভার সদস্য এবং লোকসভার সদস্য নিয়ে পিএসসি গঠিত হয়। পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়। সরকারের অর্থ যে খাতে ব্যয় করা দরকার, যে পারপাসে ব্যয় করা দরকার তা সঠিকভাবে ব্যয় করা হয়েছে কি না এক্ষেত্রে তোমার পিএসসি দেখবে। পিএসসিতে বিরোধী সদস্য থাকে, বিরোধী দলের সদস্য থাকে লোকসভাতে। তারপরে এস্টিমেট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্লামেন্টের মধ্যে এস্টিমেট কমিটি গঠিত হয়। এবং আমরা জানি সিএজি, কম্পিউটারাল অডিটর জেনারেল, অর্থ সংক্রান্ত বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয়, লোকসভার কাছে সাবমিট করে সিএজি। তাহলে আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষের আইনসভা পার্লামেন্টের অর্থ সংক্রান্ত বিষয়ে ক্ষমতা আছে, আর অর্থ সংক্রান্ত বিষয়ে মূলত যে ক্ষমতা সেটা কিন্তু লোকসভার ক্ষমতা।
নেক্সট পয়েন্টে তোমরা পয়েন্ট আউট করবে ভিডিও শুনে, সেটা হলো 6 নম্বর পয়েন্ট, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা এবং পদচ্যুত করার ক্ষমতা। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, পার্লামেন্টের কি ক্ষমতা? পার্লামেন্টের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে যে ইলেকটোরাল কলেজ গঠিত হয়, সেখানে রাজ্য আইনসভাগুলির 28টা রাজ্য আইনসভা আছে, সেই রাজ্য আইনসভাগুলির নির্বাচিত সদস্য, লোকসভার নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয় এই ইলেকটোরাল কলেজ। তোমার কলেজের সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পারেন। তাহলে এখানে রাষ্ট্রপতির নির্বাচনে লোকসভার নির্বাচিত সদস্য, এখানে যারা মনোনীত তারা ভোট দিতে পারেন না। আর রাজ্যসভার নির্বাচিত সদস্য তারা রাষ্ট্রপতিকে ভোট দিয়ে নির্বাচিত করেন। তারপরে উপরাষ্ট্রপতির নির্বাচনে পার্লামেন্টের দুটি কক্ষই তোমার ভূমিকা পালন করে। লোকসভার সমস্ত সদস্য এবং রাজ্যসভার সমস্ত সদস্য উপরাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিয়ে উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। এই গেল তোমার পার্লামেন্টের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। আর পার্লামেন্টের অপসারণ ক্ষমতা রয়েছে। অপসারণ ক্ষমতা মানে পার্লামেন্টের যে রাষ্ট্রপতিকে নির্বাচন করলো, রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে তোমার পার্লামেন্টের ক্ষমতা আছে। লোকসভার সদস্য এবং তোমার রাজ্যসভার সদস্যরা তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে তোমার 2/3 অংশের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে যে অভিযোগ আসে, লোকসভার 2/3 অংশের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বিশেষ পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে। রাজ্যসভাতেও উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 অংশের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগ আসে, সেই অভিযোগ প্রমাণ করতে হয়। মহাবিচার পদ্ধতি একে বলা হয়। এই মহাবিচার পদ্ধতিতে পার্লামেন্টের উভয় কক্ষ রাষ্ট্রপতিকে অপসারিত করতে পারেন। আবার উপরাষ্ট্রপতিকেও ঠিক একইভাবে অপসারণ করতে পারে পার্লামেন্ট। তবে একটা কথা মনে রাখতে হবে যে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আসে, অভিযোগ আসে, সেই প্রস্তাব কিন্তু একমাত্র তোমার এতেই উত্থাপিত হয়, তোমার রাজ্যসভাতেই উত্থাপিত হয়। এক্ষেত্রে একটু রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে। যাই হোক, নির্বাচন এবং পদচ্যুত করার ব্যাপারে আমরা দেখলাম যে রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে, উপরাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে এবং রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে, উপরাষ্ট্রপতির ভাইস প্রেসিডেন্টের অপসারণের ক্ষেত্রে ভারতের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 নম্বর পয়েন্টে তোমরা জানবে বিচার সংক্রান্ত ক্ষমতা। ভারতবর্ষের পার্লামেন্ট বিচার সংক্রান্ত ক্ষমতা ভোগ করে। কেন্দ্রশাসিত অঞ্চলে তোমার হাইকোর্ট স্থাপন করতে পারে পার্লামেন্ট আইন তৈরি করে। কোনো রাজ্যের যে অধস্তন আদালত আছে, যে অধস্তন আদালতগুলি আছে, সেই অধস্তন আদালতগুলিকে মধ্যে থেকে কোনো আদালতকে হাইকোর্টে উন্নীত করতে পারে, হাইকোর্টে রূপান্তরিত করতে পারে। তাহলে এখানে বিচার সংক্রান্ত একটা বিরাট ভূমিকা পালন করে। বিচার সংক্রান্ত ক্ষেত্রে আমরা দেখব যে তোমার কেন্দ্রশাসিত যে অঞ্চল আছে, যে হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের ক্ষমতা এবং ক্ষমতার পরিধি তোমার পার্লামেন্ট করতে পারে, পরিধি বাড়াতে পারে। আবার কোনো ব্যক্তি, লোকসভার কোনো সদস্য, রাজ্যসভার কোনো সদস্য যদি পার্লামেন্টকে অবমাননা করে, অমান্য করে, পার্লামেন্টের নিয়মকানুনকে অমান্য করে, তাহলে সেক্ষেত্রেও তোমার পার্লামেন্ট সে বিষয়ে বিচার করতে পারবে। এগুলি হচ্ছে পার্লামেন্টের বিচার সংক্রান্ত ক্ষমতা। 8 নম্বর পয়েন্টে আমরা বলবো সংবিধান সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের আছে। আমরা এই কথা জানি, ভারতের সংবিধানের 368 ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে। সংবিধান যে সময়ে তৈরি হয়েছিল সেই সময় আর আজকের সময়ের মধ্যে অনেক ফারাক আছে। সমাজের ক্ষেত্রে সামাজিক পরিবর্তন ঘটেছে, অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে
ভারতের সংবিধানকে সংশোধন করতে হবে। 368 ধারাতে বলা আছে যে 3টি পদ্ধতিতে ভারতের সংবিধান সংশোধিত হবে। এই 368 ধারা অনুযায়ী পার্লামেন্ট কিন্তু এই সংবিধান সংশোধনের করার ক্ষমতা ভোগ করে। সংবিধান সংশোধনী বিল উভয় কক্ষে উত্থাপিত হতে পারে, লোকসভাতে উত্থাপিত হতে পারে, তোমার রাজ্যসভাতে উত্থাপিত হতে পারে। আমরা ইতিপূর্বে বললাম যে অর্থ বিল একমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে, কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে বিল, সংশোধনী বিল, এটা উভয় কক্ষে উত্থাপিত হতে পারে। এই উত্থাপন হওয়ার পরে এখানে 3টি পদ্ধতিতে সংবিধান সংশোধন করতে পারে পার্লামেন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা যায়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বলতে গেলে উভয় কক্ষে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের অর্ধেকের বেশি হলেই সংবিধান সংশোধন করা যাবে। দ্বিতীয় যে সংবিধান সংশোধন পদ্ধতি পার্লামেন্ট গ্রহণ করে সেটা হলো বিশেষ পদ্ধতি। বিশেষ পদ্ধতি হলো যে উভয় কক্ষেই উপস্থিত সদস্য, লোকসভার উপস্থিত সদস্য, রাজ্যসভার উপস্থিত সদস্য, তারা যে ভোট দিবে সেই ভোটের সংখ্যা 2/3 অংশের সংখ্যাগরিষ্ঠতা হতে হবে। অর্ধেকের বেশি হলে হবে না, 2/3 সদস্য হতে হবে, তাহলে সংবিধান সংশোধন করা যাবে। এটাকে বলা হচ্ছে বিশেষ পদ্ধতি। এটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এই বিশেষ রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে তারপরে তোমার মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে সংবিধান সংশোধন করা হলে বিশেষ পদ্ধতি গ্রহণ করা হয়। আর সাধারণ পদ্ধতিতে নাগরিকতা প্রদান, রাজ্যের নাম ঠিকানা পরিবর্তন, এটা গেলে সাধারণ পদ্ধতিতেই এগুলো পরিবর্তন করা যায়। আর কিছু কিছু বিষয় আছে যে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 অংশের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংবিধান সংশোধনী প্রস্তাবকে পাশ হতে হবে, এবং অর্থাৎ বিশেষ পদ্ধতিতে সংবিধান সংশোধনী প্রস্তাবকে পাশ করতে হবে, বিলকে পাশ করতে হবে। করার পরে ওই বিলকে রাজ্যগুলির সম্মতির জন্য পাঠানো হবে। এবার রাজ্য যতগুলি রয়েছে, 28টা অঙ্গরাজ্য রয়েছে, অর্ধেক বা তার বেশি রাজ্য আইনসভা ওই সংশোধনী বিলকে যদি সম্মতি জানায়, তারপর রাষ্ট্রপতি সই করলে সেই বিলটা আইনে পরিণত হবে। তাহলে আমরা দেখছি সংবিধান সংশোধনের ক্ষেত্রে 3টি পদ্ধতি ভারতীয় ব্যবস্থাতে আছে। পার্লামেন্ট 3টি পদ্ধতির মাধ্যমে তোমার সংবিধান সংশোধন করতে পারে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত পার্লামেন্টের ক্ষমতা। পার্লামেন্ট জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভোগ করে কিভাবে? 352 ধারা অনুযায়ী আমরা জানি যে ভারতবর্ষের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 356 ধারা অনুযায়ী কোনো রাজ্যে তোমার রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষিত হতে পারে কোনো রাজ্যে বা একাধিক রাজ্যে। তারপরে 360 ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। এই যে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা রাষ্ট্রপতি করতে পারেন, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই জরুরি অবস্থাগুলি পার্লামেন্টের অনুমোদন দরকার হয়। ঘোষণার পরে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন দরকার হয়। পার্লামেন্ট যদি অনুমোদন না করে তাহলে সেই জরুরি অবস্থা ঘোষণাটা বাতিল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে পার্লামেন্ট জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে রাজ্য গঠন ও পুনর্গঠন। আমরা জানি ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কোনো রাজ্যের সীমানা, কোনো রাজ্যের ঠিকানা, নাম পরিবর্তন করা যায়। কে করে? পার্লামেন্ট করে। পার্লামেন্ট আইন করে রাজ্যের নাম পাল্টে দিতে পারে। পার্লামেন্ট আইন করে রাজ্যের কোনো একটা অংশ অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করতে পারে। আবার কোনো নতুন রাজ্য সৃষ্টি করতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তোমার সৃষ্টি করতে পারে, রাজ্য সৃষ্টি করতে পারে, বা কোনো একটা রাজ্যের অংশকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পারে পার্লামেন্ট আইনের মাধ্যমে। আবার তোমার
তোমার পার্লামেন্ট রাজ্যের নাম রাজ্য অবলুপ্ত করে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে পারে। তোমরা জানো যে তোমার 2019 সালে তোমার 270 ধারাকে তুলে দিয়ে কেন্দ্রীয় পার্লামেন্ট আইন তৈরি করে সংবিধান সংশোধন করে তোমার সেই জম্মু ও কাশ্মীরকে তুলে দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্যটাকে তুলে দিয়ে সেখানে কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা দেখছি লাদাখকে তোমার কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করা হয়েছে। আবার আমরা যখন দেখব যে উত্তরাখণ্ড, বিহারের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ, পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছে। তাহলে রাজ্য সৃষ্টি করা, রাজ্য বিলুপ্ত করা, এটা পার্লামেন্ট তোমার করতে পারে। আর পার্লামেন্ট রাজ্যের পুনর্গঠনও করতে পারে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে জনমত গঠন, পাবলিক ওপিনিয়ন। পার্লামেন্টের রাজ্যসভাতে এমপিরা অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু বিতর্ক করে, প্রশ্ন জিজ্ঞাসা করে এবং সেই সব আলোচনার মধ্য দিয়ে তোমার গণমাধ্যমে জনগণের কাছে চলে আসে এবং যে পার্লামেন্টে যারা সদস্য তারা বিভিন্ন মানে মাস মিটিংয়ে, সভাতে তারা আলোচনা করে সরকারি নীতি সম্পর্কে। সরকার পক্ষের মেম্বাররা তারা কি করে, তারা সরকারের সুনাম করে, তাদের বিলের পক্ষে যুক্তি দেখায়, গণমাধ্যমে তারা প্রকাশ করে, রেডিও টিভির মাধ্যমে তারা আলোচনা করে, আবার তাদের পার্টির মাধ্যমে আলোচনা করে। আবার বিরোধীরাও সেই সরকারের যদি ত্রুটি বিচ্যুতি থাকে, পার্লামেন্টের তৈরি আইনের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, বিরোধী দল সেখানে সভা সমিতি করে তোমার মানুষের সামনে তুলে ধরে। মানুষ পক্ষে বিপক্ষে শুনে মানুষের মধ্যে একটা রাজনৈতিক চেতনা সৃষ্টি হয় এবং জনমত তৈরি হয়। যদি মনে করে যে সরকারের আইনটা সঠিক, তাহলে পক্ষে বিদ্রোহ ঘোষণা করে না, আন্দোলন করে না। যদি বিপক্ষে হয় তাহলে তার বিরোধিতা করে। তাহলে এইভাবে পার্লামেন্টের মাধ্যমে আমরা দেখছি পার্লামেন্ট যে কাজগুলো করে তার মধ্যে দিয়ে জনমত গঠিত হয়। তাহলে জনমত গঠন করা পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ কাজ। গণতন্ত্রে জনমতের গুরুত্ব বেশি, তাহলে সেই কাজটা ভারতের পার্লামেন্ট করে থাকে। 12 নম্বর হচ্ছে রাজ্যসভা পার্লামেন্টের উচ্চকক্ষ, স্থায়ী কক্ষ এবং মর্যাদাযুক্ত কক্ষ। এই রাজ্যসভা মানে একটা একাই কিছু ক্ষমতা ভোগ করে। যেমন 249 ধারা অনুযায়ী রাজ্যসভা যদি 2/3 মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন তৈরি করা দরকার, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট আইন তৈরি করবে। এটা রাজ্যসভার ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু লোকসভার নেই। তারপরে ভাইস প্রেসিডেন্টকে পদচ্যুত করতে হবে। ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষেত্রে তোমার যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রস্তাব আকারে তুলে ধরতে হবে। সেটা একমাত্র রাজ্যসভাতেই হয়। লোকসভাতে উপরাষ্ট্রপতির কে পদচ্যুত করার ক্ষেত্রে কোনো প্রস্তাব লোকসভা নিতে পারে না, রাজ্যসভায় নাই। কিন্তু পরে লোকসভাকে অনুমতি দিতে হয়। তাহলে রাজ্যসভা এই ক্ষমতাটা ভোগ করে। এছাড়া তোমার রাজ্যসভা আরও ক্ষমতা ভোগ করে যে সর্বভারতীয় রাষ্ট্রকৃত্য অল ইন্ডিয়া যে সার্ভিস তোমার তাদের যে সৃষ্টি করা, যেটা কেন্দ্র পার্লামেন্ট করতে পারে। আর পার্লামেন্ট মানে এখানে একমাত্র রাজ্যসভায় এই সিদ্ধান্ত নিতে পারে। সর্বভারতীয় রাষ্ট্রকৃত্য সৃষ্টি করার ক্ষমতা রাজ্যসভার আছে। সে রাজ্যসভা তো পার্লামেন্টের একটা অংশ, উচ্চকক্ষ। তাহলে 312 ধারা অনুযায়ী এই রাজ্যসভা এই ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে আমরা 12টা পয়েন্ট আলোচনা করলাম তোমার ভারতবর্ষের পার্লামেন্টের ক্ষমতার ক্ষেত্রে। আমরা এবার 13 নম্বর পয়েন্টে অন্যান্য ক্ষমতার আলোচনা করব। অন্যান্য ক্ষমতা কি? যেসব ক্ষমতা আমরা আলোচনা করলাম সেগুলি বাদ দিয়েও কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট তোমার আইন তৈরি করতে পারে। ভারতবর্ষের পার্লামেন্ট ক্ষমতা ভোগ করে কী ব্যাপারে? ধরো আমরা জানি যে কিছু রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। সেই আইনসভার নাম হচ্ছে বিধানমণ্ডলী। বিহার, উত্তরপ্রদেশ,
গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু এইসব রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। জম্মু ও কাশ্মীর রাজ্যে কিন্তু যখন ছিল রাজ্য, তখন কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল। ও রাজ্য এখন কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে, তাই এখন ওটা আমাদের আলোচনার বিষয় না। তাহলে আমরা দেখব যে ভারতবর্ষের যেসব রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, সেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাতে যে উচ্চকক্ষ বিধান পরিষদ, সেই বিধান পরিষদ তোমার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে এককক্ষ বিশিষ্ট আইনসভাতে পরিণত করে ভারতবর্ষের পার্লামেন্ট আইন তৈরি করে এটা করতে পারে। ধরো পশ্চিমবাংলা আইনসভা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট, পশ্চিমবাংলা আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট এবং পশ্চিমবঙ্গের আইনসভার নাম ছিল বিধানমণ্ডলী। 1969 সালে সংবিধান সংশোধন করে পার্লামেন্ট কি করেছে, পশ্চিমবঙ্গের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চকক্ষ বিধান পরিষদের বিলোপ সাধন করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিম্নকক্ষের নাম বিধানসভা, উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। এই বিধান পরিষদ সৃষ্টি এবং বিধান পরিষদকে বিলুপ্ত করার ক্ষমতা পার্লামেন্টের রয়েছে। তাহলে ভারতবর্ষের পার্লামেন্টে আমরা দেখছি যে একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে অন্যান্য ক্ষমতার মধ্যে। তারপরে কেন্দ্রশাসিত অঞ্চলে তোমার চাকরি সৃষ্টি করা, সেগুলো কিন্তু পার্লামেন্ট করতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি চাকরি সৃষ্টি করা, অফিসার নিয়োগ, কর্মচারী নিয়োগ, এবং এক্ষেত্রে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে যে করে যে চাকরিতে নিয়োগ, সেটা বসবাসগত যোগ্যতা, অর্থাৎ যে কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মচারী পার্লামেন্ট নিয়োগ করবে তাকে সেই রাজ্যে যে কর্মচারী হবেন আর কি, তাকে সেই রাজ্যের বাসিন্দা, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই এই সর্বভারতীয় এই যে ওই অঞ্চলে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানকার মানুষই তোমার চাকরিতে আবেদন করতে পারবে। এটা হলো চাকরিতে বসবাসগত শর্ত আরোপ করা, এটা হলো ভারতবর্ষের পার্লামেন্ট করতে পারে। তাহলে আমরা 13টা পয়েন্টে ভারতের পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটা সামগ্রিক মূল্যায়ন করব। ভারতবর্ষের পার্লামেন্টের যে সমস্ত পয়েন্টগুলো, ক্ষমতাগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভারতবর্ষের পার্লামেন্ট কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টের মতো ততটা সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। পার্লামেন্টের ক্ষমতা আছে ভারতবর্ষে, কিন্তু ইংল্যান্ডের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের ব্যাপক ক্ষমতা আছে। পৃথিবীর মধ্যে ব্রিটেনের যে পার্লামেন্ট, তার সার্বভৌম ক্ষমতা আছে। বলা হয়, একথা বলা হয়, ডি লোমি বলেছেন যে ব্রিটেনের পার্লামেন্ট নারীকে পুরুষে রূপান্তরিত করতে পারে না, আর পুরুষকে নারীতে পরিণত করতে পারে না, আর সমস্ত কিছু বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করলে সেই আইনটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে, সেই আইনকে বাতিল করার ক্ষমতা কারণ নেই। আবার এই কথা বলা হয়, ব্রিটেনের সমস্ত নীল চক্ষু বিশিষ্ট শিশুদের হত্যা করব বলে যদি পার্লামেন্ট আইন তৈরি করে ব্রিটেনের পার্লামেন্ট, সেই আইনও কিন্তু বলবৎ থাকবে, সেই আইনকে বাতিল করার ক্ষমতা নেই। তোমরা জানো যে ব্রিটেনের যে বিচার বিভাগের ক্ষমতা, সেটা খুবই দুর্বল। 2005 সালে সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে। 2005 সালের আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছে। তাহলে এবং তার আগে ব্রিটেনের আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভার আইনজ্ঞ লর্ডরাই বিচার কার্য সম্পাদন করতেন। 2009 সাল পর্যন্ত তাই হয়েছে সেখানে। তাহলে সেখানে কিন্তু পার্লামেন্টের তৈরি আইনকে সেখানকার বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট এখনও কোনো বাতিল করতে পারে না। তাই সেখানে পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা লক্ষ্য করব যে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা কংগ্রেস, সেই কংগ্রেসের যে ক্ষমতা, সেই ক্ষমতা কংগ্রেস যদি আইন পাশ করে, সেই আইনকে মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিতে পারে এবং 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 কংগ্রেস অবৈধ বলে বাতিল করতে পারে এবং ন্যায়সঙ্গত নয় বলেও বাতিল করে দিতে পারে। কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের ক্ষমতা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার মতো অতটা কম না। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের তুলনায় ভারতের পার্লামেন্টের ক্ষমতা বেশি। তার কারণ ভারতবর্ষের পার্লামেন্ট যে আইন তৈরি করে তা যদি সংবিধান বিরোধী হয় তাহলে বাতিল করে দিতে পারে, কিন্তু পার্লামেন্ট যদি কোনো অন্যায় কাজ করে, সেটাকে অন্যায় এবং
ন্যায়সঙ্গতা করা দরকার, এই বিষয়ের উপর ভিত্তি করে পার্লামেন্টের সেই আইনটাকে বাতিল করতে পারে না। শুধু বলতে পারে পার্লামেন্টের এই আইনটা অবৈধ আইন, কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সেখানে কংগ্রেসের তৈরি আইনকে বাতিল করে দিতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন সুপ্রিম কোর্টের তুলনায় ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা কিছুটা হলেও সীমাবদ্ধ, তবে পার্লামেন্টের ক্ষমতা মার্কিন কংগ্রেসের থেকে ভারতে বেশি। তাহলে আমরা আলোচনায় দেখতে পাচ্ছি যে পার্লামেন্ট হচ্ছে ভারতবর্ষের বেশ ক্ষমতার অধিকারী, ব্যাপক ক্ষমতার অধিকারী। কিন্তু আমাদের একথা জানতে হবে যে পার্লামেন্টের ক্ষমতা সত্যি কি পার্লামেন্টের ক্ষমতা? পার্লামেন্টে আমরা লক্ষ্য করি যে পার্লামেন্টের 3টি অংশ, রাষ্ট্রপতি একটা অংশ। রাষ্ট্রপতির ক্ষমতা তো নামে মাত্র ক্ষমতা আছে, তার নামই তোমার মন্ত্রিসভা শাসন কার্য পরিচালনা করে। আবার লোকসভাতে রাজ্যসভার ক্ষমতা কম, অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা কম, নিম্নকক্ষ লোকসভার যে ক্ষমতা বেশি। তাহলে লোকসভার যে 543 জন বর্তমানে সদস্য আছে, সবাই তো ক্ষমতা অধিকারী হয় না। 70 থেকে 80 জন মন্ত্রীকে নিয়ে কাউন্সিল অফ মিনিস্টার তৈরি বা ভারতবর্ষের শাসন বিভাগ তৈরি। সেই শাসন বিভাগের মধ্যে আবার সবারই ক্ষমতা সমান নয়। যারা ক্যাবিনেট মন্ত্রী তাদের ক্ষমতা অনেক বেশি। গুরুত্বপূর্ণ দপ্তরগুলো ক্যাবিনেটের মন্ত্রীদের হাতে থাকে এবং ক্যাবিনেট মন্ত্রীদের সংখ্যা খুবই কম। আর এই ক্যাবিনেট মন্ত্রীদের যারা সাহায্য করেন তারা ডেপুটি মিনিস্টারদের তেমন কোনো ক্ষমতা থাকে না, ক্যাবিনেট মিনিস্টারের ক্ষমতায় বেশি। স্বরাষ্ট্র দপ্তরের যে আমাদের মন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাতেই মূল ক্ষমতা, কিন্তু তাকে সাহায্য করার যে উপমন্ত্রী বা ডেপুটি মিনিস্টার রয়েছে তার কোনো ক্ষমতা নেই। আবার আমরা দেখব যে রাষ্ট্রমন্ত্রী অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ে যারা মন্ত্রী হন তাদেরকে বলা হয় রাষ্ট্রমন্ত্রী, স্টেট মিনিস্টার, তাদের ক্ষমতা কম। আবার ক্যাবিনেটের মধ্যে আমরা দেখব যে ক্যাবিনেটের মধ্যে কিচেন ক্যাবিনেট তৈরি হয়। প্রধানমন্ত্রী কয়েকজনকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিতে পারেন, এটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট অর্থাৎ প্রধানমন্ত্রী সহ আর 2-3 জন ব্যক্তিকে গুরুত্ব তিনি দিয়ে থাকেন। তাহলে সেটা হলো কিচেন ক্যাবিনেট। তাহলে পার্লামেন্টের একটা বড় বডি, লোকসভার সব সদস্য নিয়ে, রাজ্যসভার সব সদস্য নিয়ে পার্লামেন্ট, রাষ্ট্রপতিকে নিয়ে পার্লামেন্ট, কিন্তু লোকসভার সব সদস্য ক্ষমতা ভোগ করছে না, বিরোধীরা ক্ষমতা ভোগ করছে না, আবার সরকারি দলের সব এমপিরা সব সদস্যরা ক্ষমতা ভোগ করতে পারছেন না। তাহলে মূল ক্ষমতা হচ্ছে মন্ত্রিসভার হাতে, কাউন্সিল অফ মিনিস্টারের হাতে। কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে আবার ক্যাবিনেট মিনিস্টারের ক্ষমতা বেশি, স্টেট মিনিস্টারের ক্ষমতা কম, ডেপুটি মিনিস্টারের ক্ষমতা খুবই নগণ্য। আবার ক্যাবিনেট মন্ত্রী সবারই ক্ষমতা সমান নয়। ক্যাবিনেটের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তরের যে মন্ত্রী তাদের হাতে বেশি ক্ষমতা থাকে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরগুলির ক্ষমতা কম। আবার ক্যাবিনেটের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলো রয়েছে, তাদের মধ্যে আবার প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা হবে তাকে গুরুত্ব দেবেন, 2-3 জনকে গুরুত্ব, এই যে কিচেন ক্যাবিনেট, তাহলে 2-3 জনের হাতে ক্ষমতা চলে আসলো। এইবার ওই 2-3 জন কার সঙ্গে আলোচনা করবেন কি করবেন না সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। তাই প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত। প্রধানমন্ত্রী মূলত পার্লামেন্টের যে ডেমোক্রেসি, অর্থাৎ পার্লামেন্টারি যে ডেমোক্রেসি, সংসদের যে গণতন্ত্র, পার্লামেন্টের যে ক্ষমতা রয়েছে ভারতবর্ষের, সেই পার্লামেন্টের ক্ষমতা মূলত আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এই ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতা। তাহলে পার্লামেন্টকে একটা ভালো করে মনে রাখবে, পার্লামেন্ট মানে হচ্ছে লোকসভা আর ক্ষমতা, পার্লামেন্টের ক্ষমতা মানে লোকসভার ক্ষমতা, রাজ্যসভার ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, কি তাই তো? কিন্তু আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতা, সব ক্ষমতা প্রধানমন্ত্রীর মধ্যে। তাই পার্লামেন্টারি ডেমোক্রেসি না বলে এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার বলা যায়। সংসদীয় গণতন্ত্রকে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা বলা হয়, এটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। তাই মন্ত্রীদের মধ্যে আবার সবারই ক্ষমতা নেই, আমরা আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারলাম। তাহলে মন্ত্রীদের মধ্যে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। প্রধানমন্ত্রীকে আকাশে তারকারাজির মধ্যে বিরাজমান চন্দ্রস্বরূপ বিচার করা হয়। সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রী অগ্রগণ্য, তিনি অল ইন অল। এটা সাংবিধানিক ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে
ভারতবর্ষে যে পার্লামেন্টের ক্ষমতা ব্যাপক আছে, পার্লামেন্টের এই ব্যাপক ক্ষমতা মূলত শাসন বিভাগের ক্ষমতা, তার থেকে মূলত ক্যাবিনেটের ক্ষমতা, তার থেকে মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতা। তাই আমরা পার্লামেন্টের ক্ষমতার নামে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর ক্ষমতায় প্রকৃত ক্ষমতা। তবু আমরা তত্ত্বগতভাবে বলবো, যেহেতু ভারতবর্ষে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে গ্রহণ করা হয়েছে, সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে, এখানে রাষ্ট্রপতির নামে মাত্র শাসক, তার নামে শাসন পরিচালনা করে সংসদীয় গণতন্ত্রের সংসদ বা পার্লামেন্ট, মন্ত্রিসভা বা শাসন বিভাগ, ক্যাবিনেট মন্ত্রী, তারপরে হচ্ছে সর্বোপরি হচ্ছে প্রধানমন্ত্রী। তার নামে, রাষ্ট্রপতির নামে শাসন কার্য তোমার পরিচালনা করেন। রাষ্ট্রপতি পার্লামেন্টের বিলকে অনেক বিলকে তোমার সই করতে বাধ্য। সংবিধান সংশোধন 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে রাষ্ট্রপতি তোমার মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য। তার মৃত্যুদণ্ড আজ্ঞায় যদি সই করতে বলে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তিনি সই করবেন। আর অর্থ বিলের ক্ষেত্রে আমরা তো দেখেছি যে মূলত যে লোকসভার ক্ষমতা, সেখানে অর্থ বিলে সই করতে রাষ্ট্রপতি বাধ্য। আবার সাধারণ বিলের ক্ষেত্রেও তোমার রাষ্ট্রপতি বিল পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে, পুনরায় তার কাছে গেলে সে বিলে সই করতে বাধ্য। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি ভারতবর্ষে ডেমোক্রেসি হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র, প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।